আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব 22 থেকে 24 পর্যন্ত সবগুলো একসঙ্গে পড়ে শোনাচ্ছি। উগ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে শারহান। ঘরের সমস্ত জিনিস এলোমেলো। তার অরুণ লোচন আঁখি দিয়ে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। মস্তিষ্কের দুই পাশের রগ ফুলে আছে। গলার রগগুলো স্পষ্ট হয়ে ধরা দিয়ে সামনে দাঁড়ানো মানুষগুলোর চোখে অদর ছড়িয়ে শ্বাস নেয় শারহান। তার প্রতিটি ঢুক গেলার সাথে সাথে শ্বাসনালী অর্ধেক দেবে যায় ভেতরে। বাম হাতে তালুর মাঝ বরাবর চিরে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেদিকে বিন্দুমাত্র ভাবাবেশ নেই শারহানের। তার হিংস্র দুই চোখ নিবদ্ধ ভয়ে তটস্থ হয়ে থাকা অন্তরার দিকে। অন্তরা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্ষীণ শ্বাস ফেলছে নৈশব্দে। নিজের অজান্তে পদযুগল কম্পিত হচ্ছে তার। ভীত সম্ভ্রান্ত তিনি। শারহান 2 কদম সামনে এসে ক্ষুব্ধ গলায় দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হলো জান্নাহ এর গায়ে হাত দেওয়ার? অন্তরা থরথরিয়ে ওঠে। তার গা গুলিয়ে আসছে ভয়ে। বড় বড় ঢুক গিলে নিচ্ছে সে। শারহানের গলার আওয়াজেই হাঁপড়ের মতো নামা করছে তার বুক। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শুকনো গলায় ঢুক গিলতে কষ্ট হচ্ছে তার। মুখ থেকে একদলা থুতু জমিয়ে তা আবার গিলে নেয়। শারহান ধমকে ওঠে। সংক্ষেপিত গলায় বলল, আমি আপনাকে আগেও বলেছি জান্নাহ এর গায়ে হাত দিবেন না। আপনি বারবার আমাকে বাধ্য কেন করেন? শারহানের হিংস্রতায় কেঁপে ওঠে অন্তরা। তার তাতানো কণ্ঠ নেতিয়ে যায়। মিনমিনে গলায় বলল, আমার কথা শুন বাপ। ওই মাইয়া। শারহান হাতের সাহায্যে তাকে থামতে বলে। নাক ফুলিয়ে চোখের পাতা প্রশস্ত করে ঠোঁট কামড়ে ধরে কড়া গলায় বলল, এই বাড়ির ছেলের ট্যাগ আমার গায়ে আছে বলে আমি আপনাকে এখনো মা বলে ডাকি। জান্নাহ আপনাকে আম্মা বলে ডাকে বলে আমি আজ পর্যন্ত তার গায়ে গায়ে করা কোনো আঘাত আপনাকে ফিরিয়ে দেইনি। শারহান সেন্টার টেবিলে থাকা পাতলা কাচের সুপিচের উপর চাপড় মারে। ক্ষত জায়গায় আঘাত লাগতেই সেখান থেকে গলগলিয়ে রক্ত ঝরতে থাকে। অন্তরা শশব্যস্ত হয়ে দৌড়ে এসে শারহানের হাত ধরে উদ্দোলিত গলায় বলল, এটা কি করতাছস বাপ আমার? তোর রক্ত সপ্ত বাহির হইয়া যাইতাছে। এক ঝটকায় হাত সরিয়ে নেয় শারহান। ধমধমে গলায় বলল, একদম ছুবেন না আপনি আমাকে। আপনাকে আমি নিজের অশান্ত রাগ দমন করতে কর্নার শুকেসে এক লাথি মারে শারহান। ঝনঝন করে তা ভেঙে পড়ে। জমির শুভ্রা বাকি সবাই থাকলেও নেই জান্নাহ। তাকে গড়বন্দি করে এসেছে শারহান। কেউ কিছু বলল না। ভয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সবাই। এখন শারহানকে কিছু বললেই বিপদ। এই বাড়ির মুখী হবে না সে আর কখনো। কিন্তু অন্তরা নিজের ছেলেকে ছাড়া কিছুই ভাবতে পারে না। শারহানকে মাথায় করে রেখে বড় করেছে অন্তরা, যেটা শারহানের ছোটকাল থেকেই বেশি। কিন্তু বিগত কয়েক বছরে তা তিক্ততায় ভরে উঠেছে, যার দরুন অন্তরার সাথে শারহানের সম্পর্ক নড়বড়ে। কিন্তু তার কারণ আজও উদ্ঘাটন করতে পারেনি অন্তরা। নিজের হাতের দিকে তাকিয়ে হিসিয়ে বলল শারহান, আমার রক্ত দেখলে কষ্ট হয় আপনার? ওই মেয়েও কারো সন্তান। অন্তরা ক্রন্দনরত গলায় বলল, বিশ্বাস কর বাপ, আমি তোর ভালো চাই। ওই মাইয়া রাস্তায়। অন্তরার কথা টেনে নিয়ে শারহান বলল, আমার স্ত্রীকে নিয়ে আপনার ভাবতে হবে না। আর যাই করুক আপনাদের মতো ধোঁকা সে আমাকে দিবে না। আমি কালই তাকে এখান থেকে নিয়ে যাব। আজকের পর যদি কোনো দিন আপনি জান্নাহের গায়ে হাত তোলার দুঃসাহস করেন, তাহলে সারা জীবনের জন্য ভাববেন আপনার কোনো ছেলেই ছিল না। আজকে উঠে মুখে হাত দেয় অন্তরা। আর্দ্র গলায় বলে উঠলেন, এমন কথা কইস না বাপ, মায়ের মনে কষ্ট দিস না। তুই তো আমার 7 রাজার ধন, আমার আধার ঘরের মানিক। আওয়াজ করে হেসে ওঠে শারহান। তার সেই হাসিতে বিদ্রুপ উপহাসি মিশ্রিত গলায় বলল, ঠিক বলেছেন, আপনি সত্যিই আপনার সাত রাজার আমি সত্যিই আপনার 7 রাজার ধন, তাই না বাবা? জমির ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অন্তরার বুকে ব্যথা শুরু হয়েছে। তার ছেলেটা এমন কেন হয়ে গেল? বিছানায় বসে আছে জান্নাহ। তার সামনে আসন পেতে বসেছে শারহান। শারহানের 2 চোখ অনুতপ্ত। জান্নাহ স্থির, নত, শান্ত। নৈশব্দ চারপাশ। জান্নাহের নিঃশ্বাস শুনতে পারছে শারহান। প্রতিটি নিঃশ্বাস যেন শারহানকে কাঁপিয়ে দিচ্ছে তীব্র অপরাধে। জান্নাহকে অভিমানী বলা চলে না। মেয়েটা অভিমান করতেই জানে না, কাঁদতে জানে শুধু। কিন্তু সে কান্নায়ও কেমন জড়তা। প্রাণ খুলে কাঁদতেও যেন ভয় পায় জান্নাহ। শারহান যখন থেকে জান্নাহকে দেখছে অবাক নয়, সে চরম অবাক হয়। এমনও মানুষ হয়? মেয়েরা তো একটু পান থেকে চুন খসলেই অভিযোগের থালা নিয়ে বসে। কিন্তু জান্নাহ তার আশেপাশেও নেই। মাঝে মাঝে শারহানের মনে হয় সে মেয়ে মানুষ নয়, কোনো ভিন্ন গ্রহের প্রাণীকে বিয়ে করেছে। ছোট্ট শ্বাস ফেলে শারহান মোলায়েম গলায় বলল, মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন আমাকে। ঝট করে শারহানকে হতভম্ব করে তার বুকে ঝাঁপিয়ে পড়ে জান্নাহ। ঝুমঝুমিয়ে বর্ষণ শুরু হয় তার জলপুকুরে।
ধরা গলায় বলল, বিশ্বাস করুন শারহান, আমি জান্নাকে 2 হাত দিয়ে নিজের সাথে বিষে ধরে শারহান আবেগী গলায় বলল, কিছু বলতে হবে না আপনাকে। আমি নিজের চেয়েও বেশি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আমার নিঃশ্বাস আমাকে ধোঁকা দিলেও আপনি আমাকে ধোঁকা দিবেন না। ফুপাতে থাকে জান্না। শারহানের বুকের মধ্যে ফ্যান চলছে তীব্র গতিতে। তার শস্য আওয়াজ কানে বিচ্ছে। চাঁদ মধ্য গগনে এখনও পদার্পণ করেনি। জানালা দিয়ে আচমকা ভেসে আসে ঝিঝির ঢাক। অবশ্য কাঠেল গাছের ফাঁক দিয়ে আসা চন্দ্রকিরণে কয়েকটা ঝিঝিও দেখতে পায় শারহান। জান্নাকে সোজা করে বসায়। তার দিকে তাকাতেই তপ্ত হয় শারহানের দেহ। চোখ দুটো লাল হয়ে আছে, ফর্সা মুখটা ফ্যাকাশে, টসটসে গালে এখনো হাতের ছাপ। শারহান ফ্লোরে হাঁটু ঠেকিয়ে উঁচু হয়ে জান্নায়ের গালে হাত রাখে। জান্না ভোলা চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, হাত কাটলেন কেন আপনি? ঘরে ঢোকার আগেই একটা কাপড় পেঁচিয়ে নিয়েছেন শারহান নিজের হাতে, যাতে জান্নায়ের সামনে রক্ত না আসে। শারহান নিজের হাতের দিকে তাকিয়ে ম্লান গলায় বলল, আমার চেয়ে ব্যথা কি কম পেয়েছেন আপনি? কেন সহ্য করেন এইসব? শুধু আমাকে ভালোবাসেন বলে? আমার জায়গায় অন্য কেউ হলে এতটাই ভালোবাসতেন তাকে? কেন এলেন আপনি আমার জীবনে? আমি তো আপনার যোগ্য নই। পচা নর্দমা আমি। চলে যান আমাকে ছেড়ে। যেতে চাইলে চলে যাও, না হলে মায়া বেড়ে যাবে। থেকে গেলে থেকে যাও, ছায়া হয়ে রবে। হাউমাউ করে কেঁদে ওঠে জান্না। শারহানকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। যে স্ত্রীর মৃত্যু তার স্বামীর আগে হয় সে ভাগ্যবতী। আমিও সেই ভাগ্যবতী হতে চাই। আমার অন্তিম নিঃশ্বাস যেন আপনার বুকেই নিঃসরণ হয়। বিগলিত হাসে শারহান, থমথমে গলায় বলল, তা কি করে হয় রজনীগন্ধা? তাহলে তো আপনার চেয়ে আমাকেই বেশি প্রার্থনা করতে হবে উপরওয়ালার কাছে, যেন আপনার সুবাসেই আমার শেষ নিঃশ্বাস প্রলীন হয়ে যায়। আমার রজনীগন্ধার সুবাস ছাড়া তো আমি এক মুহূর্তও নিঃশ্বাস নিতে পারবো না। জান্নাকে বুকে জড়িয়ে সেভাবেই কিছুক্ষণ বসে থাকে শারহান। শারহানের হৃদকম্পন শুনছে জান্না। জান্না এর পরম চাওয়া এই হৃদয়ের কম্পন যেন তার জন্যই কম্পিত হয়। মৌনতা ভেঙে নির্বিকার গলায় শারহান বলল, সারাদিন কিছু খেয়েছেন নাকি? শুধু মারি খেয়েছেন? জানা 12 কয়েক নাক টেনে নেয়। শুষ্ক ঠোঁটে টান লাগতেই শারহানের বুকের মধ্যে মুখ ঘষতে থাকে। শারহান নরম গলায় বলল, বসুন, আমি খাবার নিয়ে আসছি। রান্নাঘরে আগে থেকেই খাবার গুছাতে ব্যস্ত শুভ্রা শারহানকে দেখে ত্রস্ত হয়ে বলল, মায়ের উপর রাগ করিস না, বয়স হয়েছে তাই। শারহান একটা প্লেটে খাবার বাড়তে বাড়তে স্বাভাবিক গলায় প্রত্যুত্তর করে, তোমাদের কারো উপর আমার কোনো রাগ নেই, কারণ আমার সে অধিকার নেই। শুভ্রা চোখের পাল্লা প্রসারিত করে বিচলিত গলায় বলল, এইসব কি বলছিস? এইসব কিছুই তরি। শারহান কমল গলায় বলল, জানি, কিন্তু আমি শুধু চাই আমার জান্নাতের উপর তোমরা কেউ আঙ্গুল তুলবে না। শুভ্রা ব্যস্ত গলায় বলল, তুই ভুল বুঝছিস। এই বাড়ির সবাই জান্নাকে ভালোবাসে, শুধু মাই মাঝে মাঝে। শারহান খাবারের প্লেট নিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। দৃঢ় গলায় বলল, তোমাদের কারো কোনো কিছুর আমার কোনো আগ্রহ নেই, তাই আমার জিনিসেও কেউ হাত দিবে না। তোমার স্বামীকে বলবে সে যেন তার চোখ ঠিক রাখে, না হলে আমি সেই চোখ তুলে নিব। কালই জান্নাকে নিয়ে আমি চলে যাচ্ছি। আশা করি এইবার তোমরা ভালো থাকবে। জান্নাকে খাইয়ে দিচ্ছে শারহান। শারহানের দিকে ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে জান্না। সেই আহত চাহনিতে দীর্ঘশ্বাস ফেলে শারহানের মোবাইলের রিং বেজে ওঠে। ইশারা করে জান্নাকে তা রিসিভ করে লাউড স্পিকারে দিতে বলে, কারণ শারহানের এক হাতে প্লেট আর অন্য হাতে খাবারের মাখানো। কল রিসিভ হতেই বিচলিত কণ্ঠে কিঞ্চিত রাগ মিশ্রণ করে সৃজা বলল, শারহান, তুমি গ্রামে কেন গেছো? আমাকে জানালেও না। সাইক থেকে জানলাম। শারহান অতি স্বাভাবিক গলায় বলল, ইমার্জেন্সি ছিল তাই। আর আমাদের প্ল্যানের কি হবে? শারহান নিরুত্তেজ গলায় বলল, আপাতত পোস্টপন্ড। সৃজা উদ্বিগ্ন গলায় বলল, শারহান, এইসব কি বলছো? কতগুলো মেয়ের জীবনের ব্যাপার, তুমি জানো দেরি হয়ে গেলে কি হবে? শারহান জান্নাতের দিকে নরম দৃষ্টি দিয়ে বলল, আপাতত অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবার সময় নেই আমার রজনীগন্ধাকে নিয়ে ব্যস্ত আমি। আর মন্ত্রী সাহেবও এখন আউট অফ কান্ট্রি, সো বি কোয়াইট বাই। বাট শারহানের চোখের ইশারায় লাইন ডিসকানেক্ট করে জান্না সরু গলায় প্রশ্ন ছড়ে, কে উনি? জান্না এর ঠোঁট লেগে থাকা খাবার সরিয়ে হেয়ালি গলায় শারহান বলল, আমার গার্লফ্রেন্ড। জান্না এর তীক্ষ্ণ চোখের চাহনিতে ফিচেল হাসে শারহান। সরব গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে সৃজার কথা বলেছি না? কিন্তু সে তো আপনার এনজিও লোক। তাহলে কিসের প্ল্যানের কথা বলল? শারহান সরস গলায় বলল, আমার একটা
অ্যাসাইনমেন্টেও প্রয়োজন। কাল যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার জন্য তা আর হলো না। বিরস মুখে জান্না বলল, আমি আর খাবো না। ওকে। শারহান সেই প্লেট থেকে নিজে খাওয়া শুরু করতেই তার হাত ধরে জান্না বিস্মিত গলায় বলল, কি করছেন? জুটা খাচ্ছেন কেন? শারহান মৃদু হাস্যোজ্জ্বল গলায় বলল, জুটা হবে কেন? আপনাকে তো আমি হাত দিয়ে খাইয়েছি। আর জুটা খেলে নাকি ভালোবাসা বাড়ে। আপনার ভালোবাসার চাপে আমি মরে যাই। হা হা করে হেসে ওঠে শারহান। তার দিকে এক আকাশ আকুলতা নিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে জান্না। খাওয়া শেষ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে শারহান। জান্নাকে উদ্দেশ্য করে বলল, সকালে ব্যাগ গুছিয়ে নেবেন, আমরা কাল বিকেলেই ঢাকা যাব। এখন থেকে আপনি আমার সাথেই থাকবেন। জান্না মৃদু গলায় বলল, কিন্তু আমার পরীক্ষা। চিন্তা করবেন না, পরীক্ষার আগেই আমি আপনাকে নিয়ে আসব। আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সকল ইচ্ছেই আমি পূরণ করব। কাতর গলায় বলে উঠল জান্না। শারহান বারবার একই কথা কেন বললেন? শারহান জান্না এর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে পড়ে। তার হাত দুটোতে অধর ছোঁয়াতে থাকে। নির্মল গলায় বলল, শুনেছি কারো মৃত্যু আসন্ন হলে নাকি তার বারবার মৃত্যুর কথা মনে পড়ে। শারহানের কথায় দম বন্ধ হয়ে আসে জান্নায়ের। এই মানুষটার কোনো ক্ষতি সে দেখতে পারবে না, কিছুতেই না। তাই তো উপরওয়ালার কাছে প্রার্থনা, এই মানুষটার দেহের উষ্ণতায় যেন তার দেহ শীতল হয়ে যায়। তার নিঃশ্বাস থমকে যায়। হঠাৎ করে শারহান বলে ওঠে, রজনীগন্ধা, আমি মরলে আপনার সুবাস নেওয়ার তো কেউ থাকবে না। সদ্য প্ল্যান করে বেরিয়েছে শারহান। শরীরের নিম্নাংশে সাদা টাওয়েল জড়ানো, চুল থেকে টপটপ পানি পড়ছে, গায়েও লেগে আছে বিন্দু বিন্দু পানি। অতর্কিত ঘরে ঢুকে পড়ে নিধি। শারহানকে এই অবস্থায় দেখে সে থতমত খেলেও শারহান নিরুত্তাপ। চুল মোছার টাওয়েলটা বিছানায় ফেলে সেখানে রাখা সাদা রঙের পাতলা টি শার্টটা গায়ে গায়ে গলিয়ে নেয়। বেখেয়ালিপনায় বলল, কারো ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হয়। ইটস এ জেনারেল নলেজ। নিজের কাছে লজ্জিত হয়ে অনুযোগের সুরে নিধি বলল, সরি, এই সময় তুমি শাওয়ার নিবে ভাবতে পারিনি। শারহান ফিচেল হেসে বলল, আজকাল শাওয়ার নিতেও টাইম দেখতে হবে? আজীব। আয়নায় দাঁড়িয়ে চুলে হাত বুলাতে থাকে শারহান। নিধি সেই সবে তোয়াক্কা না করে গভীর গলায় বলল, ভাবি আর আমি তিতিকে নিয়ে বাইরে যাচ্ছি, খালাম্মা ঘুমাচ্ছে, তাই তোমাকে বলতে এলাম। শারহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওকে। বিছানা থেকে ডেনিমের প্যান্টটা হাতে নিতেই নিধির কণ্ঠ শুনতে পায়। রাফাতকে চেনো তুমি? শারহান ভুরু কুচকে জিজ্ঞাসু গলায় বলল, কোন রাফাত? নিধি নির্দ্বিধায় বলল, জান্নাইয়ের স্কুলের টিচার। শারহান সপ্রতিভ হয়ে বলল, বাবাকে যে বাসায় নিয়ে এসেছিল? নিধি মৃদু গলায় বলল, বাঁকা হাসে শারহান। তির্যক গলায় বলল, এজন্যই মানুষের উপকার করতে নেই। ভালো মানুষের কোথাও ভাত নেই। মানুষের স্বভাব আজ যেই থালায় খাবে সেই থালায় ফুটো করবে। বেচারা উপকার করলো, আর তার বিনিময়ে আমার বউকে জড়িয়ে। শারহান তার কথার সমাপ্তি ঘটায়। বিরক্ত লাগছে তার। নিধি সশব্দে বলে ওঠে, ঘটনা পুরোপুরি মিথ্যে নয়। রাফাত ইন্টারেস্টেড জান্নাইয়ের প্রতি। শারহান নিধির সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এইভাবে নিধির সামনে দাঁড়ানোতে অপ্রস্তুত হয় সে। শারহান বুকে হাত বাজ করে ফাঁকা হাসে, গম্ভীর গলায় বলল, আমার আমার বউয়ের প্রতি যদি হাজারো পুরুষ ইন্টারেস্টেড থাকে তাতে আমার কিছু যায় আসে না। ইউ নো হোয়াই? কজ শি ইজ ডিপলি অ্যাডিক্টেড টু মি। নাও আউট, আউট ফ্রম হেয়ার। শারহানের ধমকে ক্ষুব্ধ হয় নিধি, কিন্তু তা প্রকাশ না করে ধমধম করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শারহান তার মুখ বিকৃত করে স্বগোক্তি করল, উপযুক্ত ভাইয়ের উপযুক্ত বোন, আমার রজনীগন্ধার নখেরও যোগ্য না। আর এসেছে ইন্টারেস্টেডের কথা বলতে। ভাই তো ঝুলেছে, এখন বোনটাও ঝুলে পড়তে চায়। জাস্ট লাইকা। নিজের অযাচিত কথাকে অবদমন করে শারহান। তপ্ত পিচঢালা রাস্তায় ত্রস্ত পায়ে হেঁটে যাচ্ছে জান্না। রোদের তাপ আর ভয় সবকিছু ঘিরে ধরেছে তাকে। সে চায় না রাফাতের মুখোমুখি হতে। সামনে পা বাড়িয়ে আবার পেছন দিকে তাকায়। আজ শেষ ক্লাস টেস্ট ছিল। এরপর আর দীর্ঘ সময়ের জন্য স্কুলে আসবে না জান্না। এতে অবশ্য সে খুশিই হয়েছে। রাফাত থেকে দূরে থাকতে পারবে। স্কুলের সামনেই 3 রাস্তার মোড়। লম্বা লম্বা পা ফেলে মোড় ঘুরতেই তার সামনে ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে পড়ে রাফাত। চকিতে দাঁড়িয়ে যায় সে। জান্না চোখের পাতা প্রশস্ত করে লম্বা লম্বা দম ফেলে মৃদু হাসে। রাফাত গম্ভীর গলায় বলল, পালিয়ে যাচ্ছ? আমার কল কেন রিসিভ করছো না? বৃহৎ ঢুক গেলে জান্না ভীত গলায় বলল, যে দাও আমায় আমার প্রশ্নের উত্তর। বাধ্য নই আমি শুনতে চাই। জান্না চুপ করে থাকে। রাফাত হালকা ঝুঁকে বলল, তোমার হাজবেন্ড এসেছে? জান্না শান্ত দৃষ্টিতে তাকায়, কিন্তু কোনো আওয়াজ করল না।
জলসানো রোদে উষ্ণ দেহের নোনতা জল গড়িয়ে পড়ছে। রাফাত গাঢ় দৃষ্টিতে জান্নাতের চোখের দিকে তাকায়। ভুরু জোড়া ভিজে আছে বিন্দু বিন্দু ঘামে, চোখের পাপড়িগুলো লেপ্টে আছে একে অপরের সাথে। তাদের পাশের এসে থামে একটি সাদা গাড়ি। ব্রেক কষার আওয়াজে সেদিকেই ফিরে তাকায় জান্না আর রাফাত। গাড়ি থেকে নরম পায়ে নেমে আসে ইহতিশাম। চোখে লাগানো কালো রঙের রোদ চশমাটা খুলে প্যান্টের পকেটে রাখে। জান্না বার কয়েক ডুব গিলে। তাদের দুজনকে দেখেই স্মিত হাসে ইহতিশাম। নরম গলায় বলল, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড? রাফাত শক্ত গলায় বলল, নো, টিচার স্টুডেন্ট। ইহতিশাম অনুযোগের সুরে বলল, ওফ সরি, এক্সপ্রেশন চিনতে ভুল হলো। একটা হেল্প পাওয়া যাবে? রাফাত অস্পষ্ট সুরে বলল, ইহতিশাম সজাগ দৃষ্টি রাখে জান্নাতের দিকে। চোখগুলোতে কেমন ভয়ের ছাপ। মিষ্কি হাসে ইহতিশাম। তার ধারণা হয়তো সত্য হতে পারে, তাই মেয়েটি ভয়ে কথা বলছে না। সেদিক থেকে মনোযোগ অপসারণ করে ইহতিশাম বুক পকেট থেকে একটা ছবি বের করে রাফাতের সামনে ধরে। রাফাত ঠিক ঠাহর করতে পারল না। সে না সম্মতি জানাতেই জান্নাকে দেখায় ছবিটি। জান্না অবাক হয়। ছবিটি আর কারো নয়, শারহানের। জান্নায়ের মস্তিষ্কের নিউরনগুলো এলোমেলো দৌড়াতে শুরু করে। আটকে ওঠে সে। জান্নায়ের চোখের প্রস্ফুরণ বুঝতে পারে রাফাত। আজ সকালেই শারহানকে বারান্দায় দেখেছে সে, কিন্তু ঠিকমতো চেহারা দেখতে পায়নি। জান্না হাত দিয়ে ইশারা করলো। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল ইহতিশাম, কারণ সে তার তীক্ষ্ণ বুদ্ধির জোরেও জান্নায়ের কোনো কথাই বুঝতে পারল না। রাফাত ছোট্ট শ্বাস ফেলে বলল, এখান থেকে সোজা গিয়ে বামে, সেখান থেকে দেখবেন দুটো গলি। আপনার হাতের ডান পাশের গলি দিয়ে 5 মিনিট হাঁটবেন। ইহতিশাম কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধন্যবাদ জানিয়ে নিজের গন্তব্য ধরে। শারহানের সামনে বসে আছে ইহতিশাম। সরল তার দৃষ্টি। শারহানের মুখভঙ্গিতে ইহতিশাম বুঝতে পারছে না সে আসলে খুশি না অখুশি। শারহানকে ভালো করে পর্যবেক্ষণ করে নরম গলায় বলল, কিরে, একবার জিজ্ঞেস তো করতে পারিস কেমন আছি? শারহান হেয়ালি গলায় বলল, অসুস্থ থাকলে তো এ পর্যন্ত আসতি না। ইহতিশাম শীতল নিঃশ্বাস ফেলল। ঠান্ডা স্বরে বলল, এখনো ক্ষমা করতে পারিসনি আমাকে? শারহান তীর্যক গলায় বলল, তুই পেরেছিলি? দোষ না করেও দোষী হয়েছি আমি। তোর একটু ভয় আমার নাম ক্রিমিনালের খাতায় উঠিয়ে দিয়েছে। তোর জন্য আমি আমার জীবনের সেই মানুষকে হারিয়েছি যার কাছে আমার অনেক প্রশ্নের উত্তর ছিল। দেখ শারহান, ইহতিশামের কথার ফাঁকেই জান্না এসে দাঁড়ায়। ইহতিশামের চোখ যায় সরাসরি জান্নায়ের চোখে। নাস্তার ট্রেটা সেন্টার টেবিলে রাখতে ইহতিশাম দেখে জান্নায়ের হাতের কাটা সেই দাগ, যা সে বিকালে দেখেছিল। কপট বিস্মিত গলায় বলল, আপনি এই বাড়িতে থাকেন? শারহান অদ্ভুত দৃষ্টিতে তাকায়। বিগলিত হাসে জান্না। ঝলমলে গলায় বলল, জি। ইহতিশাম এক আকাশ বিস্ময় প্রকাশ করে বলল, আপনি কথা বলতে পারেন? জান্নাত ঠোঁট চিপে মুচকি হাসে। শারহান ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করে বিষয়টা। জান্নাত মৃদু গলায় বলল, জি। অবিশ্বাস্য হাসে ইহতিশাম। সরব গলায় বলল, তখন কথা বললেন না কেন? জান্নাত ক্ষীণ চোখে তাকায় শারহানের দিকে। শারহান গমগমে গলায় বলল, আপনি যান। জান্নাত ছোট ছোট পা ফেলে রান্নাঘরে যায়। ইহতিশাম কৃত্রিম তাজ্জব মুখভঙ্গি করে বলল, আজব মেয়ে তো। কে হয় তোর? শারহান শক্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ওয়াইফ। এক লাফ মেরে ওঠে ইহতিশাম। হাত দুটো ভাঁজ করে শারহানের দিকে ঝুঁকে বলল, তুই বিয়ে করেছিস? শারহান কাউচে আয়েশ করে বসে থমথমে গলায় বলল, এতে অবাক হবার কি? ইহতিশাম একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে। হয়তো তার ধারণা ভুল। শারহান বিয়ে করেছে, তার মানে সেই কালো অধ্যায় হয়তো বন্ধ হয়েছে। তাহলে এই খুন, ইহতিশাম যা জানতে এসেছে তা সে ঠিকই বের করবে। কিন্তু আপাতত শারহানের বিয়ের খুশিতে সে আর কোনো ঝামেলা করতে চায় না। এক বুক খুশি নিয়ে শারহান থেকে বিদায় নেয় ইহতিশাম। ইহতিশাম যেতেই জান্না আসে। শারহান হাত থেকে জান্নাকে তার উরুর উপর বসায়। ঝলমলে গলায় বলল, কি ব্যাপার রজনীগন্ধা, ইহতিশাম আপনাকে দেখে অবাক হলো কেন? জান্না সব খুলে বলে প্রাণ খোলা হেসে বলল, আপনি বলুন। কেউ ছবি দেখিয়ে ঠিকানা জিজ্ঞেস করে নাম ধরে বলে? শারহান হাস্যোজ্জ্বল গলায় বলল, ও তো গাদা, কিন্তু ইউনিক ট্যালেন্টে ভরা। ওর ওই স্পেশাল গোবরওয়ালা মাথা। এক এলাকায় বসবাসরত অনেকের চেহারাই সচরাচর দেখি, কিন্তু সবাইকে নাম সহ চেনা হয় না, তাই ছবি দেখিয়ে খোঁজাটা বেশি সহজ। শারহান চুমু খায় জান্নায়ের বাজুতে। মিষ্টি হাসে জান্না। ঘরের ভেতর প্রবেশ করে জাবিন। ড্রয়িং রুমের দিকে তার চোখ পড়তেই ব্যস্ত হয়ে ওঠে দাঁড়ায় জান্না। জাবিন নিজের ঘরের দিকে পা বাড়াতেই ডেকে ওঠে শারহান, জাবিন।
অনিচ্ছা সত্ত্বেও দমকে যায় জাবিন। ফিরে তাকায় তার সবচেয়ে অপছন্দের মানুষটির দিকে। শারহান একটা মোবাইল এগিয়ে দেয় জাবিনের দিকে। রিয়েলমি X7 6x128। জাবিন এক পলক দেখে গাঢ় গলায় বলল, কোনো প্রয়োজন নেই। জান্না ফট করে মোবাইলটা হাতে নিয়ে জাবিনের কাছে যায়। জাবিন আপত্তি করে। জান্না জাবিনের কানের কাছে ফিসফিসিয়ে বলল, এটা আমার তরফ থেকে। আমার মারের হাত থেকে আমাকে বাঁচিয়েছো তাই। জাবিন স্থির দৃষ্টিতে তাকায়, থমথমে গলায় বলল, তোমার স্বামীকে বলে দাও, সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে যেন নিজেকে বদলে নেয়। জান্না এর হাত থেকে মোবাইল নিয়ে হাঁটা ধরে জাবিন। জান্নাকে কাছে টেনে নেয় শারহান। জান্না ঠুটগুজ করে বলল, আপনি ওর সাথে এত কঠোর ব্যবহার কেন করেন? এই জন্যই ও আপনাকে পছন্দ করে না। কেউ না করুক, আপনি তো করেন। যান, ব্যাগ গুছান, বের হব আমরা। জান্না অবাক গলায় বলল, এখন? ব্যাগ গোছানো শেষ। জান্নায়ের বই খাতা সহ প্রয়োজনীয় সব জিনিস ব্যাগ ভর্তি করছে। রাত তখন 8টা। পেছনে দাঁড়ানো শারহান ফট করেই বলল, আমরা এখন যাচ্ছি না রজনীগন্ধা, কাল সকালে যাচ্ছি। জান্না নাকের পাটা ফুলিয়ে কপট অভিমানী গলায় বলল, তাহলে বললেন কেন? কারণ সকালেই যাচ্ছি আমরা। আচমকা শয়তানি চাপে শারহানের মাথায়। জান্নাকে সুড়সুড়ি দিতে থাকে। বিছানায় লুটিয়ে পড়ে সে। খিলখিল করে হাসে জান্না। তার হাসিতে নেচে ওঠে পুরো ঘরের নিস্তব্ধতা। শারহান নির্নিমেষ তাকিয়ে আছে। তার স্থির চাহনিতে থেমে যায় জান্না। জান্না এর উপর পুরোদমে ঝুঁকে আছে শারহান। নরম গলায় প্রশ্ন ছুড়ে জান্না, এভাবে কি দেখছেন? আপনাকে। জান্না এর চোখের পাতায় অধর ছোঁয়ায় শারহান। জান্না অনুভব করে শারহানকে। স্বগক্তি করে বলল, শারহান, আপনার এই চোখেই তো খুন হয়েছি আমি, মাই মিল্ক বিউটি। ঘুমট অন্ধকার সরিয়ে প্রস্ফুটিত হচ্ছে স্বচ্ছ দিনের আলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। দুই একটা পাখি উড়ে যাচ্ছে শুভ্র নীলাভ আকাশে। সূর্যের শিশু রোদের আলোয় অবগাহনে ব্যস্ত জান্না। মিষ্টি হলুদ রোদে জান্না এর ফর্সা রং চিকচিক করছে। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে শ্বাস নেয় জান্না। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। হঠাৎ করে একপাশে থাকা লম্বা লম্বা পাতাওয়ালা নারকেল গাছ থেকে কাকের কর্কশ আওয়াজ শোনা যাচ্ছে। চকিত হয় জান্না, কিন্তু তাতেই মনটা ঝিমিয়ে ওঠে তার। আজ 1 সপ্তাহ হয়েছে ঢাকা এসেছে জান্না। গভীর ঘুমে রাতটা কোনো মতে কাটলেও দিনটা থাকে বিষাদে ভরা। শারহান সারাদিন বাইরে থাকে, সেই রাতে ফেরে। বাসায় ফিরেই খাওয়া দাওয়া করে নিজের অফিসিয়াল রুমে গিয়ে বসে। কিছুক্ষণ সেখানে কাজ করে ড্রয়িং রুমে গিয়ে কাউচে শুয়ে পড়ে। এখান আসার পর বেডরুমে জান্না একাই ঘুমায়। এর কোনো কারণ না জান্না জানতে চেয়েছে, না শারহান বলেছে। ঠোঁট গুজ করে জান্না। একদম ভালো লাগছে না। একা একা থাকা ভীষণ কষ্ট, যা জান্না বিয়ের আগেই উপলব্ধি করেছে। এই পরিবারের কোনো মানুষের প্রতি তার ক্ষোভ নেই, বরং এক সমুদ্র ভালোবাসা। প্রতিটা মানুষ তাকে ভালোবাসে। জমির তাকে নাম ধরে ডাকে, যেমনটা একজন বাবা তার মেয়েকে সম্বোধন করে। শুভ্রা বড় বোনের মতো। জাবিন ভাই তো বলা যাবে না, তবুও সে অন্যরকম। সিরাজের সাথে প্রয়োজন ছাড়া কখনো জান্না কথা বলে না। সে কখনো খারাপ কিছু আঁচ করতে পারেনি। মাঝে মাঝে অপ্রস্তুত মুহূর্তের সামনাসামনি হতে হয়, যা জান্না এর কাছে দুর্ঘটনা মনে হয়। আর হলো ছোট তিতি, একটা পুতুল তার কাছে। ওই মেয়েটা না থাকলে তার ওই বাড়িতে থাকাটাই দায় হয়ে যেত। আসার দিন জান্না এর ওড়না ধরে সে কি কান্না! ঢাকা আসার পরও তিতির কথা ভেবে ঘুমাতে পারেনি জান্না। কয়েকবার কল করার পর অভিমানে কথা বলতে চায়নি তিতি। জান্না বোঝে না এই মেয়েটা এত কেন ভালোবাসে তাকে। কাঁদতে কাঁদতে বলল, পরিমা তুমি ভালো না, তুমিও উড়ে গেলে। মামুনি বলতো পরীরা নাকি উড়ে চলে যায় আর ভালো মানুষদের নিয়ে যায়। আমিও তো ভালো, তোমার মিথ্যি তিতি, আমাকে নিয়ে গেলে না কেন? জান্না সহ্য করতে পারেনি, একদম পারেনি। বিলাপ করে কেঁদেছিল সেদিন, যেমনটা সে তার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় মানুষের লাশ দেখে কেঁদেছিল। কেন হয় জীবনটা এমন? প্রিয় মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? জান্না এর চোখ থেকে অবাধ্য শ্রাবণের বর্ষণ শুরু হয়। ব্যস্ত হয়ে তা মুছে নেয়। সে তার অতীতকে ভুলতে চায়, বর্তমানকে নিয়ে বাঁচতে চায়। অন্তরার উপর কোনো রাগ নেই জান্না এর। তাকে সে মায়ের আসনে বসিয়েছে। নিজের মায়ের চেয়েও একসময় বেশি খেয়াল রেখেছে অন্তরা তার। কিন্তু অন্তরার এই বিরূপ ব্যবহারের জন্য কোথাও না কোথাও শারহান দায়ী।
ঝলমলে আলোয় ভরে গেছে চারপাশ। সূর্যের প্রখরতা বাড়তে লাগলো, উষ্ণ হতে লাগলো পরিবেশ। ঘড়ির কাঁটাও নিজ গতিতে এগিয়ে চলছে। জান্নাত দীর্ঘশ্বাস ফেলে তাকে নাস্তা বানাতে হবে, একটু পরেই শারহান উঠে যাবে। জান্নাত তাচ্ছিল্যপূর্ণ হাসে। এই জন্যই হয়তো শারহান তাকে আনতে চায়নি কখনো নিজের কাছে। সারাদিনের কর্মব্যস্ততার পর পরিশ্রান্ত দেহ নিয়ে ফিরে তেমন একটা কথা বলারও সময় পায় না শারহান। নিজের প্রয়োজনীয় কাজ শেষে ঘুমে টলে পড়ে সে। ব্যালকনি থেকে ঘরে আসে জান্না। রুম থেকে বের হতেই দেখে কাউচে উপর হয়ে শুয়ে আছে শারহান। উষ্ণতার বলয় ঘিরে ধরে তাকে। নীল রঙের পাতলা টি শার্টটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। পিচ কালারের ঠোঁট দুটো ঠেস দিয়ে আছে কাউচে। কপাল আর ভুরু উষ্ণ নোনতা জলে সিক্ত। ঠোঁটের নিচে চিবুকের উপরিভাগে খাদ্যের জায়গাটুকুও স্বেচ্ছেতে। একদম বাচ্চাদের মতো লাগছে, যেন খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলে জান্না। শারহান গরম সহ্য করতে পারে না, তবুও যখন থেকে জান্না এসেছে তাকে এসি রুমে দিয়ে এই উষ্ণ ফ্যানের বাতাসে চোখ বুজে সে। এই লোককে জান্না কখনো বুঝতে পারে না। রান্নাঘরের ঝাঁঝালো গ্যাসে চোখ মুখ কুঞ্চি করে শারহান। গলায় খুসখুসে কাশি শুরু হয়। বিরক্ত করা চোয়ালে ঘাম মুছেই গড়গড়ে গলায় বলে ওঠে, রজনীগন্ধা, অ্যাটাচমেন্টটা ছাড়ুন। নিমিজিমি চোখ নিয়ে উঠে সে শারহান। ঘাড়ের পেছনের দিকটা ভীষণ ব্যথা করছে। শারহানের জোরালো আঁচ চঞ্চল পায়ে রান্নাঘর থেকে ছুটে আসে জান্না। অনুযোগের সুরে বলল, সরি, আমার খেয়াল ছিল না। শারহান ভারী গলায় আবেগ ঢেলে বলল, দিলেন তো আমার ঘুমটা ভাঙিয়ে, এদিকে আসুন। জান্না শারহানের পাশে এসে বসে। তার কোলেই ক্লান্ত দেহটা এলিয়ে দেয় শারহান। নিজের ওড়না দিয়ে শারহানের ভেজা মুখটা মুছে দেয় জান্না। জান্নায়ের ভেজা চুল দেখে সদ্দিঙ্গ গলায় প্রশ্ন ছুড়ে শারহান, এত সকালে গোসল করলেন যে? গরম লাগছিল। ফিচেল হেসে ক্ষীণ গলায় শারহান বলল, এসি রুমে থেকেও এত গরম? আপনার উষ্ণতায় না আমি গলে যাই। তা কি রান্না করছিলেন? জান্না সহজ গলায় বলল, তেমন কিছু না। কাল রাতের যে বাড়তি ভাত ছিল তা পেঁয়াজ মরিচ কুচি করে ডিম দিয়ে ভেজেছি, আর ডিমের সাথে দুধ চিনি গুলিয়ে পাউরুটি ভেজেছি। শারহান নরম গলায় বলল, সকাল সকাল তেল খাইয়ে আমাকে মারার পদ্ধতি? ঘরে তো আর কিছু নেই, ফ্রিজে ফ্রুট ছিল। আপনি বসুন, আমি কেটে দিচ্ছি। শারহান মৃদু গলায় বলল, লাগবে না, আপনাকে এসব রান্না কে শিখিয়েছে? জান্না খুশি খুশি গলায় বলল, আমার বাবা। শারহান ফট করে হেসে ফিচেল গলায় বলল, শ্বশুরমশাই কি বাবুর্চি ছিল নাকি? জান্না ঠোঁট বাঁকিয়ে তীর্যক গলায় বলল, না, রাজমিস্ত্রি ছিল। শারহান রসালো গলায় বলল, তাই তো বলি, আমার মিষ্টি বউটা এত পারফেক্ট কেন? জান্না ভুরু কুঞ্চি করে বলল, হঠাৎ বাবার কথা জিজ্ঞেস করছেন কেন? আচমকা শারহান জান্নায়ের দুই পাশে হাত রেখে তার মুখের কাছে গিয়ে সরল চোখে তাকিয়ে রহস্য গলায় বলল, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি রজনীগন্ধা, আর সুযোগও দিয়েছি, আপনি তা কাজে লাগাননি। এবার কিন্তু আমি আপনাকে ছাড়ছি না। শারহানের তপ্ত নিঃশ্বাস আস্ত্রে পড়ছে জান্নায়ের অদরে। হতবুদ্ধি জান্না ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে। শারহান গভীর গলায় বলল, যান, তৈরি হয়ে নিন, আপনাকে আজ বাইরে নিয়ে যাব। আপনার অফিস আজ অফ। কোথায় নিয়ে যাবেন? গেলেই দেখতে পাবেন। একটা ক্যাফেটেরিয়ার সামনে এসে দাঁড়িয়েছে শারহানের গাড়ি। স্তব্ধ হয়ে বসে আছে জান্না। একরাশ অনুতপ্ততা তার মনে। শারহান দীর্ঘশ্বাস ফেলল, অনুরক্তির সুরে বলল, আপনার একটুও ভরসা নেই আমার উপর? জান্না ক্ষীণ শ্বাস ফেলল, কিন্তু কথা বলল না। শারহান বিতৃষ্ণা গলায় বলল, আমি ব্যর্থ স্বামী। আমার স্ত্রীর পার্সোনাল ইস্যুও আমাকে অন্যের কাছ থেকে জানতে হয়। নড়ে ওঠে জান্না। আহত গলায় বলল, শারহান শক্ত গলায় বলে ওঠে, আমাকে বিশ্বাস করা যায় না রজনীগন্ধা। জান্না চুপ করে রইল। পিরিয়ড চলাকালীন মুহূর্তগুলো অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে পার করে জান্না, কিন্তু শারহানকে কখনো বলা হয়নি। শুভ্রা শারহানকে জানিয়েছে। একটু আগেই গাইনোকোলজিস্ট এর কাছ থেকে ফিরেছে তারা। নিন, কি খাবেন অর্ডার করুন। মেনু কার্ড দেখে জান্না বলতে থাকে, বার্গার, শর্মা, চাউমিন, লাচ্ছি, ক্যাপিচিনো। আর ব্যস্ত হয়ে ওঠে শারহান, এত কিছু খাবেন কি করে? জান্না ঠোঁট বাঁকিয়ে বলল, চেখে দেখব। শারহান হাস্যোজ্জ্বল গলায় বলল, আমাকে ফকির বানানোর ধান্দা? খোঁটা দিচ্ছেন কেন? বিগলিত হাসে শারহান। জান্না চোরা হাসে। ফর্মাল ড্রেসে আরও বেশি সুদর্শন লাগে শারহানকে। তার তীক্ষ্ণ চোখে জোড়াই সবচেয়ে ভয়ঙ্কর। জান্নায়ের ভয় হয়। একবার তাকিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, দ্বিতীয়বার আর কোনো ভুল সে করতে চায় না। শারহানের পিচ কালারের ঠোঁট দুটো আনমনেই নড়ছে। হঠাৎ বলে ওঠে, রজনীগন্ধা। শারহান অস্পষ্ট সুরে আওয়াজে বলল,
হু, শারহান কোমল গলায় বলল, আপনি বসুন, আপনার মেডিসিনগুলো নিয়ে আসি। পাশেই মেডিসিন সব, আমার পরিচিত। আচ্ছা। ওয়েটার খাবার দিয়ে যায়। জান্না বার্গারে কামড় বসাতে গেলেই দেখে দূরে দাঁড়ানো লাল ক্যাপ আর লাল টি শার্ট পরা একটা ছেলে তার দিকে সুতীক্ষ্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। তাতে জান্নাইয়ের কোনো ভাবাবেশ হলো না। সে খাওয়ায় ব্যস্ত। কপাল ঘামতে শুরু করে জসিমের। তার কেন যেন মনে হলো এই মেয়েটাকে সে কোথাও দেখেছে। কোথায়? কিছু একটা মনে পড়তেই ঝনঝনিয়ে ওঠে জসিমের শরীর। চোয়াল শক্ত হয়ে আসে তার। ভালো করে জান্নাকে দেখার চেষ্টা করছে সে। এর মধ্যে শারহান এসে বসে। তাতে করে জান্নাইয়ের ছোট্ট মায়াবী মুখটা আড়ালে চলে যায়। জসিম কম্পিত পায়ে উদাস দৃষ্টিতে সামনে এগুতে থাকে। ইতিসামের কার্ডটা ধীরে সুস্থে বের করে বুক পকেট থেকে। জান্না সবেই শর্মাতে কামড় বসিয়েছে, কিন্তু আধ সেদ্ধ মাংসের গন্ধ নাকে আসতেই গা গুলিয়ে ওঠে তার। গড়গড় করে বমি করে সব ভাসিয়ে দেয়। ব্যস্ত হয়ে উঠে পড়ে শারহান। জান্নায়ের এই অবস্থা সেখানে আগত আরও কিছু কাস্টমার এগিয়ে আসে। জটলায় প্রায় কাছাকাছি চলে আসে জসিম। ওপাশ থেকে ইতিসাম কল রিসিভ করতেই পাশ দিয়ে যাওয়া হুডি পরা একটা লোকের সাথে ধাক্কা খায় জসিম। তাকে সরি বলে হ্যালো বলতেই যেই হাতের সাথে লোকটার ধাক্কা লেগেছিল সেই হাতের কনুইয়ের ভাঁজে চুলকানি শুরু হয়। জসিম চোখ মুখ বিকৃত করে জোরালো হাতে তা চুলকাতে থাকে। মুহূর্তেই তা লাল হয়ে শক্ত চাকার মতো হয়। নিঃশ্বাস ভারী হতে থাকে জসিমের। নিচে লুটিয়ে পড়ে সে মৃগীর মতো তড়পাতে থাকে। ততক্ষণে শারহান জান্নাকে নিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে আসে। সেখানে অন্যান্য এমপ্লয়িরা ব্যস্ত হয়ে পড়ে জসিমকে নিয়ে। এই ছিল জান্না এর পর্ব 22 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।